আচ্ছা, এখন ডিফ্লেকশনের লাস্ট যে টপিকটা আছে অর্থাৎ অপবর্তন গ্রেটিং, সেটা একটু দেখে নিই। অপবর্তন গ্রেটিং। তো প্রথমত গ্রেটিং জিনিসটা কি? গ্রেটিং জিনিসটা হচ্ছে এরকম একটা গ্লাসের স্ল্যাব নেয়, সেই স্ল্যাবের ভিতরে হিরকের মাধ্যমে, মানে হীরা বা ডায়মন্ডের মাধ্যমে এরকম অনেকগুলা দাগ 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 কাটে। এরকম অনেক দাগ কাটে। কয়টা দাগ কাটে সেটা যদি অ্যাপ্রক্সিমেট একটা ধারণা আমরা দিতে চাই, যে টাইপিক্যাল একটা গ্রেডিং এর ভিতরে 1 সেন্টিমিটারের প্রায় 400 থেকে 500 মতন দাগ কাটা থাকে। 400 থেকে 500 মতন দাগ কাটা থাকে। এখন এই জিনিসটাকে যদি আমরা একটু জুম ইন করে দেখি, তাহলে আমরা এরকম দেখতে পাবো যে আমাদের এখানে একটা দাগ কাটা, তারপর একটা গ্যাপ, সেই গ্যাপের পরে এরকম আরেকটা দাগ কাটা। হুম। এখন এই যে হিরকের মাধ্যমে যখন এখানে দাগ কাটা হয়, দাগ কাটার পরে এগুলো কি হয়, একটু গর্ত গর্ত হয়েছে। তারপরে এটাকে একটা রাসায়নিকের ভিতর ডুবানো হয়, ডুবাইলে এই রাসায়নিকের যে পদার্থগুলো সেগুলো এই গর্তের ভিতরে ঢুকে যায়। তো গর্তের ভিতর যখন ঢুকে যায় তখন এগুলা অস্বচ্ছ হয়ে যায়, আর এগুলোর ভিতর দিয়ে কোনো আলো পাস করতে পারে না। ঠিক আছে, অস্বচ্ছ হয়ে যায় আর এগুলোর ভিতর দিয়ে কোনো কি আলো পাস করতে পারে না। তখন তাদের মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা তখন আমাদের একটা স্লিটের মতন কাজ করে। ঠিক আছে, তখন এই গ্যাপটা আমাদের কি করে, একটা করে স্লিটের মতন কাজ করে। এখন এই যে এখান থেকে যে এতটুকু, অর্থাৎ একটা করে যে আমাদের দাগ আছে, সে দাগের যে প্রস্থ, সেই প্রস্থটাকে আমরা কি ধরতেছি, এভাবে করে দেখাইতেছি আমরা। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমরা যদি উপর থেকে দেখি, উপর থেকে দেখলে আমরা দেখবো কি এইরকম একটা দাগ, দাগের পরে এরকম একটা গ্যাপ, গ্যাপের পর আবার এরকম একটা দাগ, তারপর আবার একটা গ্যাপ, তারপর আবার এরকম একটা দাগ। তাহলে এই যে এখান থেকে যে এতটুকু একটা দাগ, সেই দাগটার দৈর্ঘ্যটাকে আমরা এ বলতেছি। তারপর এখান থেকে যে এতটুকু একটা গ্যাপ, সেই গ্যাপটাকে আমরা বি বলতেছি। তাহলে এই যে এ প্লাস বি, এই জিনিসটার ভিতরে দেখো, এই যে এ প্লাস বি, এর ভিতরে আমাদের গ্যাপ থাকবে কয়টা, স্লিট থাকবে কয়টা, একটা। আর দাগ থাকবে কয়টা, একটা। ঠিক সিমিলার উপায় আমাদের এখান থেকে এটুকু পর্যন্ত কি একটা এ থাকবে, তারপর এখানে একটা গ্যাপ, তারপর এখানে কি আবার একটা দাগ, আবার একটা গ্যাপ, এরকম করে চলতে থাকবে। তাহলে এই যে এ প্লাস বি ডিস্টেন্স, সেখানে আমাদের স্লিট থাকতেছে কয়টা, একটা। দাগ থাকতেছে কয়টা, একটা। গ্যাপ থাকতেছে কয়টা, একটা। আচ্ছা, ঠিক আছে। এখন এই গ্রেটিং এর ভিতরে আমাদের গ্রেটিং ধ্রুবক নামে একটা জিনিসকে সংজ্ঞায়িত করা হয়, অর্থাৎ গ্রেটিং ধ্রুবক। এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এই গ্রেটিং ধ্রুবকটাকে আমরা মেইন সংজ্ঞা যেটা, সেটা হচ্ছে এল ডিভাইডেড বাই এন। এখানে এল কি, এন কি? এল হয়েছে আমাদের যে গ্লাস স্ল্যাবটা আছে, সেই গ্লাস স্ল্যাবের দৈর্ঘ্য। আর এন জিনিসটা কি? এনটা হচ্ছে একক দৈর্ঘ্যে, আচ্ছা না, একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা না, এনটা হচ্ছে মোট দাগ সংখ্যা। মোট দাগ সংখ্যা। এটাকে আমরা স্মল এন বলি, কারণ বড় এন এর আমাদের বই আরেকটা নাম দিছে। আচ্ছা, তাহলে এই বড় হাতের যে এনটা, সেটা হচ্ছে আমাদের কি, মোট কয়টা দাগ আছে, মোট দাগ সংখ্যা। তো এটাকে যদি আমরা একটু চেঞ্জ করে লিখি, তাহলে আমরা একটু দেখি যে মোট দাগ সংখ্যা কয়টা। যে আমরা কি জানি, এ প্লাস বি দৈর্ঘ্যে, সেখানে আমাদের দাগ থাকবে কয়টা, একটা। সুতরাং আমরা যদি একক দৈর্ঘ্যে বলি, একক দৈর্ঘ্যে আমাদের দাগ থাকবে কয়টা, 1/a প্লাস বিটা। সুতরাং এখন যদি আমরা এল দৈর্ঘ্যে দাগ কয়টা থাকে সেটা বের করি, তাহলে এল দ্বারা গুণ হবে, অর্থাৎ এ প্লাস বিটা দাগ থাকবে আমাদের। তো এন এর মান যদি আমরা এখানে বসাই দিই, তাহলে গ্রেটিং ধ্রুবক ডি ইজ ইকুয়াল টু কি আসবে, এল ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে এখান থেকে এল এল কাটা এখানে থাকবে এ প্লাস বি, অর্থাৎ গ্রেটিং ধ্রুবককে এখন থেকে আমরা কি জানবো, এ প্লাস বি আকারে। গ্রেটিং ধ্রুবক, গ্রেটিং ধ্রুবক। এখন আরেকটা টার্ম ডিপেন্ড করা হয় এন, এটা হচ্ছে কি আমাদের 1/d। এই 1/d বা এন যেটা আছে, এটাকে আমরা বলি একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা। একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা। তো একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা কি আসলো, আমরা দেখছি যে এ প্লাস বি, এতটুকু দূরত্বে আমাদের দাগ আছে কয়টা, একটা। সুতরাং একক দৈর্ঘ্যে আমাদের দাগ থাকবে কয়টা, 1/a প্লাস বিটা। তাহলে এই যে একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা, এটা আমাদের কি, এই জিনিসটাকে আমরা কি বলবো, এন বলবো। তো এখানে এ প্লাস বি, এটাকে যদি আমরা সেন্টিমিটার প্রকাশ করি, তাহলে এটার একক দৈর্ঘ্যে দাগ সংখ্যার একক কত হবে, সেন্টিমিটার ইনভার্স। বা আমরা যদি কয়টা দাগ হিসাব করি, তখন তার কি, কয়টা বললে তখন তার কোনো একক দিতে হবে না, কিন্তু ইউজুয়ালি এটার একক কি থাকে, সেন্টিমিটার ইনভার্স, কারণ এখানে বসালে যাতে দৈর্ঘ্য দৈর্ঘ্য কাটাকাটি যায়, সে কারণে। ঠিক আছে, তাহলে এই কয়টা জিনিস আমরা একটু মনে রাখলাম, সেগুলো কি কি, যে ডি ইজ ইকুয়াল টু কি, এ প্লাস বি। এই ডিটা কি, গ্রেটিং ধ্রুবক, গ্রেটিং ধ্রুবক। এটা কি আমাদের গ্যাপের প্রস্থ, আর বিটা কি আমাদের, আচ্ছা এটাকে আমি গ্যাপ বলি নাই, আচ্ছা যাই হোক, যে কোনো একটা বললেই হবে। আর বিটা হচ্ছে আমাদের দাগের প্রস্থ, দাগের প্রস্থ। তারপর আমরা এন ইজ ইকুয়াল টু কি বলছি, 1/d বা 1/a প্লাস বি। এখানে এনটা কি, এটা হচ্ছে একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা, আর বড় হাতের এনটা কি, মোট দাগ সংখ্যা। ঠিক আছে,
তো এগুলো ছিল কি আমাদের অপবর্তন, মোটামুটি গ্রেডিং সম্পর্কে। এখন গ্রেডিং এ আমাদের অপবর্তনটা কিভাবে হয়, এখন আমাদের কাজ হচ্ছে সেটা দেখে নাও একটু। সেটা দেখলে আমাদের মোটামুটি গ্রেডিং এ অপবর্তনের বিষয়গুলো আছে। আচ্ছা, তো গ্রেটিং এ আমরা যে জিনিসটা করি, একটু আগে দেখলাম যে গ্রেটিং এ আমাদের স্লিট থাকে কয়টা, অসংখ্য স্লিট থাকে, অসংখ্য স্লিট থাকে। এখানে এই যে অনেকগুলো স্লিট আছে, এই স্লিট গুলো ইন্টারফিয়ারেন্সের কারণে এখানে কি হবে, একটা প্যাটার্ন তৈরি হবে। তো একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই, যে আমাদের যে একটু আগে দেখছিলাম ওই একটু আগে না, কি বলে, ইন্টারফিয়ারেন্সে যেটা দেখছিলাম যে ডি সাইন থিটা, এটা সমান সমান যখন আমাদের এন ল্যামডা হয়, তখন আমরা কি পাই, উজ্জ্বল পাই। এটা কিসের, ডাবল স্লিটে। এরপরে সিঙ্গেল স্লিট যখন দেখছি, সিঙ্গেল স্লিটে আমরা কি দেখছি, যে এ সাইন থিটা, এটা সমান সমান যখন এন ল্যামডা হয়, তখন আমরা কি পাই, অন্ধকার পাই। তো এখন যখন গ্রেটিং আসছে, গ্রেটিং আসলে আমরা আবার দেখবো যে ডি সাইন থিটা ইকুয়াল টু যখন এন ল্যামডা হবে, তখন আমরা দেখবো আবার পাবো কি, উজ্জ্বল। তো এই জিনিসগুলো একটু কনফিউজিং, আর এই এক্সপ্লেনেশন যেগুলো পাওয়া যায় ডিফ্রাকশনের জন্য, সেগুলো একটু কনফিউজিং হয়। তবে কয়েকবার একটু পড়লে, যেমন আমার নিজেরই 7-8 বার করে এক একটা জিনিস পড়তে হয়েছে, তারপরে আমার যে জিনিসগুলো একটু ক্লিয়ার হয়েছে। তো তোমরাও যদি প্রথমবার পড়ে একটু কনফিউজিং লাগে, তাহলে চিন্তা করার কিছু না, ওই জিনিসটা এক্সপেক্টেড যে প্রথমবার পড়লে একটু কঠিন লাগবে। তবে ওভার দ্য টাইম কয়েকবার পড়তে পড়তে থাকলে তখন জিনিসটা একটু সহজ হয়ে যাবে। তাহলে গ্রেটিং এর জন্য জিনিসটা কিরকম আসে সেটা আমরা একটু দেখি। অত ম্যাথমেটিক্যাল যে আমরা লেন্স টেন্স দিয়ে বিভিন্ন জিনিস করতাম, অত কঠিন জিনিসটা যাবো না, আমি একটু সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করবো জিনিসটা, ঠিক আছে? তবে আমরা মনে রাখবো এটাও কি আমাদের ফ্রন্ট হফার ডিফ্রাকশনের মাধ্যমে ব্যাখ্যা করা হয়ে থাকে। তো যেহেতু আমাদের বইয়ে এক্সাক্ট এক্সপ্লেনেশনটা দেওয়া নাই, তো আমরা যেটুকু এক্সপ্লেনেশন দিয়ে মোটামুটি বোঝা যায়, আমরা সেটুকু এক্সপ্লেনেশন দিয়ে মোটামুটি আগে যাবো, ঠিক আছে? খুব বেশি মাথা খামাবো না এটা নিয়ে। তাহলে দেখি আমাদের যে এখানে কয়েকটা স্লিট নেই, আমরা যে ডিফ্রাকশনের ভিতর ধরলাম, আমরা এখানে অনেকগুলো স্লিট আছে, যেখানে প্রত্যেকটার মধ্যবর্তী দূরত্ব কত, এ প্লাস বি করে ধরতেছি, কারণ এই দূরত্বগুলো মোটামুটি নগণ্য। আসলে হয় কি, আমাদের এরকম নেই যে, আচ্ছা আমি এ প্লাস বি আকারে ধরি, আমি ধরার পর পুরো জিনিসটা করার পর আমি বলবো এটাকে কেন আমি এ প্লাস বি ধরলাম, এই জিনিসটা কিভাবে করা হয়, ধরে নেওয়া হয়, সেই জিনিসটা আমরা বলে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি, এখান থেকে এটুকু কত, এ প্লাস বি। এটাকে আমরা চাইলে কি ছোট ছোট করে ডি আকারে লিখতে পারি, তাহলে এটাকে ডি আকারে লিখলাম। তাহলে এখন আমরা ধরলাম যে, আচ্ছা সেন্টার নিয়ে আমাদের কারো কনফিউশন থাকার কথা না, কারণ সেন্টারে সবগুলো আছে কিরকম করে মিলিত হয়, এটা মিলিত হবে, এটা মিলিত হবে, এটা মিলিত হবে, এটা মিলিত হবে। তো সবগুলো যখন মিলিত হবে, তখন এখানে অবশ্যই কি হবে, একটা কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু তৈরি হয়। ডাবল স্লিট, সিঙ্গেল স্লিট, তারপরে আমাদের ডিফ্রাকশন গ্রেডিং, সবগুলোতে আমাদের কেন্দ্রীয় অবস্থানে কি হয়, উজ্জ্বল বিন্দু গঠিত হয়। তো আমরা এবার দেখি আমাদের অন্ধকারটা, অর্থাৎ এরপরে উজ্জ্বলটা কোথায় গঠিত হবে সেটা দেখি। তো পরের উজ্জ্বলটা কোথায় গঠিত হবে, আমরা ধরলাম যে এখান থেকে একটা রশ্মি গেল পি বিন্দুতে, এখান থেকেও একটা রশ্মি গেল আমাদের পি বিন্দুতে, আর এদের ভিতরে যে পথের পার্থক্য ডেল্টা এক্স, হ্যাঁ ডেল্টা এক্স সমান সমান কি, ডি সাইন থিটা আছে, যেহেতু এই পুরো দৈর্ঘ্যটা ডি, যেটা সাইন থিটাটা আমাদের কি আছে, ডেল্টা এক্স এর সমান, তাহলে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স, এটা আমরা ধরলাম। এখন আমরা কি চাইতেছি, ধরলাম যে পি বিন্দুতে উজ্জ্বল, মনে করলাম যে পি বিন্দুতে উজ্জ্বল হবে। তো পি বিন্দুতে যদি উজ্জ্বল হয়, তাহলে সেখানে পথের পার্থক্য কত হতে হবে, ল্যামডা অথবা 2 ল্যামডা অথবা 3 ল্যামডা, কারণ কনস্ট্রাক্টকে ইন্টারফিয়ারেন্স করার জন্য ওইটা হইতে হবে আমাদের। তাহলে আমরা ধরলাম যে ডি সাইন থিটা ইকুয়াল টু, যেহেতু এন ল্যামডা হইতে পারে, আমরা ধরলাম যে প্রথম ল্যামডাটা ধরলাম, হ্যাঁ এটা একদম কি প্রথম উজ্জ্বল। তো প্রথম উজ্জ্বলের জন্য আমাদের কি ডি সাইন থিটা ইকুয়াল টু কি হবে, আর ডি সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা হবে। আচ্ছা, এখানে সোর্স তো শুধু এই দুইটা না, আমরা বলতেছি কি এটা আর এইটা এখানে কি করতেছে, ডিসেন্ট্রি ইকুয়াল টু ল্যামডা, পথ পার্থক্যের কারণে কনস্ট্রাক্টিভলি উপরে বাধিত হইতেছে। কিন্তু আমরা যদি এর পরেরটা নেই, এটা থেকে এইটা, তাহলে এইটার পথ পার্থক্য এখন মাপতে হবে আমাদের। পথ পার্থক্য কিভাবে মাপবো, যেহেতু এই অ্যাঙ্গেলটা, মানে এখান থেকে যে একটা অ্যাঙ্গেল টানবো, এখান থেকে অ্যাঙ্গেল টানবো, এই অ্যাঙ্গেলটা সেমই হয়। আমরা ইয়াতে দেখছিলাম, ওই চিত্রটা খেয়াল করলেই দেখবো এরকম এরকম যায়, তারপরে কি আসে, এরকম আসে, এরপরে উপরের দিকে যায় মিলিত হয়, আবার একটা এভাবে যায়, আরেকটা এভাবে যায়। আমরা বলছিলাম কি, ওই যে অনেকগুলো রে বের হবে, তার মধ্যে আমরা সমান্তরাল দুইটা নিব, তো এখানেও আমাদের ওরকম সমান্তরাল দুইটা নেওয়া হয়। তো সেই সমান্তরাল দুইটা যেগুলো আছে, এই থিটা আর এই থিটা, সেগুলো কি হবে, সমান হবে। সমান হওয়ার কারণে আমাদের এই যে এখানের যে ডেল্টা এক্স, সেই ডেল্টা এক্সটাও এটা সমান হবে। পাশাপাশি দেখো এখান থেকে একটু পর্যন্ত কিন্তু একটা ডেল্টা এক্স আসবে, এটা 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 কি একটা আয়তক্ষেত্রের কারণে এই ডেল্টা এক্সটাও কিন্তু সমান হবে। অর্থাৎ আমাদের যে এই প্রথম সোর্স আর যে থার্ড সোর্সটা আছে, তাদের মধ্যে পথ পার্থক্য কত আসবে, তখন তাদের ভিতর পথ পার্থক্য আসবে কত, 2 ল্যামডা। সিমিলার উপায়ে এইটা আর এইটা, এদের ভিতর পথ পার্থক্য কত আসবে, 3 ল্যামডা। আমরা যদি একবার দেখি যে এই এই তারপরে কি একটু ডেল্টা এক্স, একটুকু ডেল্টা এক্স, একটুকু ডেল্টা এক্স,
এটার কারণে কি আসবে 3 ল্যামডা। এরকম যতগুলো স্লিটে আমরা চাইতে থাকবো একবার একবার করে কি ল্যামডা পরিমাণ বাড়তে থাকবে। তো ল্যামডা পরিমাণ বাড়লে কি হয়, আমরা যদি একটু চিত্রে দেখি, যে সাপোজ এখানে প্রথম যেই আমাদের ইয়েটা আছে, কি বলে, প্রথম যে তরঙ্গটা আছে, মনে করি তরঙ্গটা এখানে কোথাও হিট করছে। তো দ্বিতীয় তরঙ্গের সাথে সেটা ল্যামডা পার্থক্যের মানে কি, ল্যামডা পার্থক্যের মানে হচ্ছে দ্বিতীয় তরঙ্গটা এভাবে 1 ল্যামডা আসবে, তারপর দ্বিতীয় ল্যামডা আসার পর সেটা এইভাবে চলতে থাকবে। তো সেটাও আমাদের কোথায় এখানে হিট করবে। তৃতীয়টা তৃতীয়টা আমাদের 3 ল্যামডা মানে কি, তৃতীয়টা 3 ল্যামডা মানে আমাদের এটা 1 ল্যামডা পূরণ করবে, তারপর আরো 1 ল্যামডা আসবে, তারপরে এভাবে এসে এখানে হিট করবে। ঠিক আছে, তাহলে এই যে তিনজনই আমাদেরকে কি বলতেছে, কনস্ট্রাকটিভলি হিট করতে, হ্যাঁ, কনস্ট্রাকটিভলি ইন্টারফিয়ার করতে। তো তখন আমাদের এখানে কি হবে, সবগুলা মিলে কনস্ট্রাকটিভলি ইন্টারফিয়ার করবে, আর এখানে একটা উজ্জ্বল বিন্দু গঠিত হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতেছি কি ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু, যদি ল্যামডা হয় তাহলে প্রথম উজ্জ্বলটা ঘটিত হইতেছে। তো খেয়াল করে দেখো, ডি সাইন থিটা এখানে যদি 2 ল্যামডা হইতো, তাহলে এখানে আছে 3 ল্যামডা, এখানে 4 ল্যামডা, এখানে 5 ল্যামডা। অর্থাৎ ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 2 ল্যামডা হইতো, অর্থাৎ জিনিসটা যদি এখান দিয়ে থাকতো কোথাও, এখানে থাকতো কোথাও, তাহলে এটাও এখানে মিলিত হইতো, এটাও এখানে মিলিত হইতো, এটাও এখানে মিলিত হইতো। তখন এই দুইটার মধ্যে পথ পার্থক্য যদি আমাদের প্রথম আর দ্বিতীয়টার পথ পার্থক্য যদি 2 ল্যামডা হইতো, পরটা হইতো 3 ল্যামডা, এরপরটা হইতো 4 ল্যামডা, এরপরটা হইতো 5 ল্যামডা। অর্থাৎ 2 ল্যামডার জন্য আমরা কি পাইতাম, একটা উজ্জ্বল বিন্দু পাইতাম, 3 ল্যামডার জন্য উজ্জ্বল বিন্দু, 4 ল্যামডার জন্য উজ্জ্বল বিন্দু। তাই আমরা বলতেছি যে ডি সাইন থিটা ইকুয়াল টু যদি n ল্যামডা হয়, তাহলে আমরা কি পাবো, এখানে একটা উজ্জ্বল বিন্দু পাবো, উজ্জ্বল বিন্দু পাবো। ওকে, এটা আমরা দেখলাম যে এখানে একটা উজ্জ্বল বিন্দু পাইলাম। আচ্ছা, তাহলে এখানে তো একটা উজ্জ্বল বিন্দু পাইলাম। এখন আমরা বলছিলাম কি যে উজ্জ্বল বিন্দু থেকে একটু যদি আমরা উপরের দিকে সরি, তাহলে আমরা কি পাবো, একটা করে অন্ধকার পাবো। এই অন্ধকারটা কিভাবে পাই সেটা আমরা একটু দেখি। যে এরকম আমাদের এখানে কি থাকবে, অনেকগুলো স্লিট থাকবে, স্লিটের পরে আমাদের এখানে কি থাকবে, একটা পর্দা থাকবে। আমরা বলতেছি যে এইটা আর এইটা যে এখন ইন্টারফিয়ার করলো, এদের মধ্যে পথ পার্থক্য এখন আর কি নাই, এক্সাক্ট ল্যামডা নাই, ল্যামডা থেকে একটু বেশি। একটু বেশি বলতে কি, আমরা ধরলাম সাপোজ ল্যামডা ইজ ইকুয়াল টু 1.1 ল্যামডা ধরলাম, একটুখানি বেশি ধরলাম। তাহলে আমাদের ডি সাইন থিটা এটা সমান সমান কি আসবে, 1.1 ল্যামডা। আচ্ছা, প্রথমটা 1.1 ল্যামডা যদি হয়, তাহলে দ্বিতীয়টার থেকে কি হবে, দেখো দ্বিতীয়টাই আমাদের এখানে কি আছে, এখান থেকে একটু ডেল্টা এক্স, আর এখান থেকে একটু কি হবে, আবার ডেল্টা এক্স। তাহলে দ্বিতীয়টার সাথে কত পার্থক্য হবে কি আমাদের, 2 ডেল্টা এক্স। 2 ডেল্টা এক্স মানে কিন্তু 2.2 ল্যামডা। তাহলে এখন ডি সাইন থিটা যেগুলো কত আসতেছে, 2.2 ল্যামডা। অর্থাৎ প্রথমটার সাথে যে তৃতীয়টা অথবা দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, সেটা কত, 2.2 ল্যামডা আসতেছে। আচ্ছা, দ্বিতীয়টার সাথে না, প্রথমটার সাথে। ঠিক সিমিলার উপায়ে তৃতীয়টার সাথে যদি আমরা দেখি, তখন দেখবো আমরা ডি সাইন থিটা যেগুলো কত আসতেছে, 3.3 ল্যামডা। অর্থাৎ পথ পার্থক্য কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তেছে। আচ্ছা, এরকম যদি হয়, তাহলে আমরা আবার আগের মতন চিত্রতে যদি একটু দেখি, তাহলে কেমন আসে দেখি। যে এরকম তিনটা আমরা লাইন নিলাম, প্রথমটাকে বলতেছি কি আমরা, যে সাপোজ এখানে শিট করলো, এরকম তিনটা লাইন টেনে নিয়ে একটু চিত্র আঁকতে সুবিধা হবে, সে কারণে এখানে শিট করলো। তাহলে দ্বিতীয়টা কোথায় হিট করবে, দ্বিতীয়টাকে দেখবো আমরা, এই জিনিসটা একটা ল্যামডা পূর্ণ করবে, তারপর আরেকটা ল্যামডা পূর্ণ করে, যদি এক্সাক্ট 2 ল্যামডাই হইতো তাহলে এখানে হিট করতো, কিন্তু এখন এখানে হিট করবে না। এখন কি করবে, আরেকটু সামনে আগে এখানে হিট করবে। তৃতীয়টা যদি দেখি, সেটা এখানে একটা সাইকেল কমপ্লিট করবে, এখানে একটা সাইকেল কমপ্লিট করবে, তারপর এখানে একটা সাইকেল কমপ্লিট করে এখানে এসে এই জায়গায় হিট করবে। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট যখন আমরা দেখবো, প্রথমটা বলবে কি কোথাও না যেতে, দ্বিতীয়টা বলবে একটু নিচে, তারপর একটা আরেকটু নিচে, তারপর একটা আরেকটু নিচে, তারপর একটা আরেকটু নিচে। এরপরে একটা পয়েন্ট আমরা পাবো যেটা একদম উপরে বলবে, এটার সাথে উপরে বলবে, তারপর উপরে বলবে, তারপর উপরে বলবে। অর্থাৎ এখানে আমাদের কি হবে, একটু পরেও যদি যাই, তাহলে সবগুলা যে উৎসগুলো আছে, সেই উৎসগুলো একটা আরেকটার উপর এমন ভাবে পরিবর্তিত হবে যাতে একটা আরেকটাকে কমপ্লিটলি কি করে, ধ্বংস করে ফেলে। আসলে এখানে কমপ্লিটলি ধ্বংস হয় না, তবে ধ্বংসের পরিমাণ এত বেশি হয়, উজ্জ্বলটার মানে উজ্জ্বলটাতে সবগুলা একসাথে মিলিত হয়, আর পাশে যেগুলো আছে সেগুলোতে মোটামুটি ধরো পুরা লাইট যদি আমাদের আই নট হয়, সে আই নটের 99%, 98%ই আমাদের নষ্ট হয়ে যায়। হ্যাঁ, 98%ই নষ্ট হয়ে যায়, বাকি 2% হয়তো কোনোভাবে বেঁচে থাকে। কারণ এখানে আমরা দেখতেছি এক্স্যাক্টলি যে ধ্বংস হয়ে যাবে এটা আমরা বলতে পারতেছি না, ধ্বংসাত্মক ভাবে ব্যতিচার করবে। কিন্তু মোটামুটি বলা যায় যে সবগুলাই দেখা যায় পরীক্ষামূলক ভাবে, যে সবগুলাই মোটামুটি কি হয়, ধ্বংসাত্মক ভাবে ব্যতিচার করে। খুব অল্প পরিমাণ কি থাকে আমাদের এখানে উজ্জ্বলতা থাকে। তো অল্প পরিমাণ উজ্জ্বলতা থাকার কারণে এই যে এখানে একটা অন্ধকার থাকে, এখানে একটা বিশাল বড় উজ্জ্বল লাইট থাকে, সেই উজ্জ্বল লাইটের পাশে ওইটাকে দেখে কি প্রায় অন্ধকারই মনে হয়। তো সেই কারণে আমরা ওগুলাকে অ্যাভয়েড করতে পারি। আর এখানে দেখি আমাদের কাছে, আমাদের খালি চোখে দেখি এখানে কি মনে হয়, খালি চোখে দেখে মনে হয় এখানে জাস্ট একটা কি ডট তৈরি হয়েছে। তাহলে আমরা দেখতেছি কি যে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু, যদি এন ল্যামডা হয়, শুধুমাত্র এই ম্যাজিক্যাল একটা নাম্বার আছে এন ল্যামডা, মাল্টিপল ইন্টিজার অফ কি ওয়েভলেন্থ, সেটা যদি হয় শুধুমাত্র তখনই আমরা কি পাইতেছি, আলো পাইতেছি। এছাড়া অন্য যে কোনো কিছুর জন্য আমরা কি পেতেছি, অন্ধকার পাইতেছি। কারণ সেখানে আমাদের কি হয়, এই টাইপের উপরে বেতন গুলা ঘটে। ঠিক আছে, এই সবগুলা কি একটা বিন্দুর উপরে সুপার ইম্পোজ হবে।
অর্থাৎ প্রথম বিন্দুটাকে প্রথম ওয়েভ বলতেছে এখানে, দ্বিতীয় ওয়েভ বলতেছে উপরে যেতে, তৃতীয় ওয়েভ বলতেছে এখানে যেতে, চতুর্থ ওয়েভ বলতেছে এখানে যেতে। ঠিক সেম ভাবে কিছুক্ষণ পরে আমরা কি দেখবো, এটা উপরিপাতিত হইতে হইতে একটা বিন্দু তো আসবে যেটা এখানে এখানে উপরিপাতিত হবে, সেগুলো বলবে কি উপরে যেতে, আবার বলবে এখানে যেতে, আরেকজন বলবে এখানে যেতে। তো এটা এটাকে বাদ করে দিবে, এটা এটাকে বাদ করে দিবে, এটা এটাকে বাদ করে দিবে, এরকম সবগুলোই মোটামুটি কি হয় বাদ পড়ে যায়, কিছু পরিমাণ থাকে, অর্থাৎ 5% 6% মতন বাকি থাকে। সেগুলোর জন্য আমরা তেমন খুব একটা উজ্জ্বলতা দেখি না। আচ্ছা, তো সেই কারণে আমরা এখানে কি পাই, অপবর্তন গ্রেটিং এ ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, এটার জন্য কি আমরা আলোকিত অঞ্চল পাই। ঠিক সিমিলার একই রকম আগে আমরা যা যা করছিলাম তাই, যে সাইন থিটা ইকুয়াল টু এখন আমরা কি লিখতে পারবো, এন ল্যামডা ডিভাইডেড বাই ডি। তাহলে থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এন ল্যামডা ডিভাইডেড বাই টি। এখানে যে থিটাটাকে আমরা কি বলবো, অপবর্তন কোণ। হ্যাঁ, একদম ঠিক ডিফ্রাকশনের জন্য কোণ ছিল সেরকম অপবর্তন কোণ। শুধু সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন আমরা এটার জন্য কি পেয়েছিলাম, অন্ধকার পেয়েছিলাম, কিন্তু এখানে কি পাবো, উজ্জ্বল পাবো। আচ্ছা, এখানেও এন ইজ ইকুয়াল টু কত থেকে শুরু, 1 2 3 4 5 6। জিরোর জন্য আমরা বলবো না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অপমের জন্য, ফার্স্ট চরমের জন্য, এটা হচ্ছে আমাদের সেকেন্ড চরমের জন্য। জিরোটা আমরা সবসময় একটু আলাদাভাবে পড়ি, কারণ জিরোর জন্য আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল হয়, সেটা আমাদের ডাবল স্লিট হোক, সিঙ্গেল স্লিট হোক, আর অপবর্তন গ্রেটিং হোক, সবগুলোর জন্য আমাদের কি হয়, সেখানে জিরোতে উজ্জ্বল বিন্দু গঠিত হয়। তাই জিরোটা সবসময় আমরা আলাদাভাবে পড়ি। আর জিরোর পরে যে উজ্জ্বলটা গঠিত হয় সেটাকে আমরা ফার্স্ট বলি, জিরোর পরের যে অন্ধকারটা হয় সেটাকে আমরা ফার্স্ট অন্ধকার বলি। হ্যাঁ, সেভাবে করে যায় আর কি। তাহলে আমরা এটা একটু মনে রাখলাম যে ডি সাইন থিটা ইকুয়াল টু কি এন ল্যামডা। এন ল্যামডার জন্য আমাদের কি পাওয়া যায়, এন ল্যামডার জন্য আমাদের অন্ধকার উজ্জ্বল পাওয়া যায়, বাকি সবগুলোর জন্য আমাদের কি পাওয়া যাবে, অন্ধকার পাওয়া যাবে। তো আমাদের অপবর্তন গ্রেটিং এ মোটামুটি মেইনলি এই জিনিসটা লাগে। তো এই জিনিসটাকে অনেক সময় দেখবে এভাবে লেখা যায়, এ প্লাস বি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, কারণ আমরা জানি এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত, ডি। তো সেখান থেকে আমাদের এই জিনিসটা চলে আসে। ঠিক আছে, তাহলে অপবর্তন আমাদের মোটামুটি এটুকুই থাকলো। এর পরবর্তীতে আমরা এগুলো ম্যাথগুলো করে নেবো, ম্যাথগুলো করলেই আমাদের মোটামুটি আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, একটু আগে আমরা যে ডিফ্রাকশনের যে সূত্রটা ব্যাখ্যা করছিলাম, ব্যাখ্যা করার সময় আমি এখান থেকে একটু দূরত্ব রেখে সরাসরি কি ধরে নিয়েছিলাম, এ প্লাস বি ধরে নিয়েছিলাম। তো সেটা কিভাবে ধরছি সেটা একটু দেখাই। যে আমরা যদি একটু জুম ইন করে দেখি দুইটা পার্টকে, তাহলে দেখা যায় কি আমাদের এখানে কি থাকে, অনেকগুলো সোর্স থাকে না, আর এখানেও অনেকগুলো সোর্স থাকে। তো এতগুলো সোর্স নিয়ে আসলে চিন্তা করা আমাদের জন্য একটু কঠিন হয়েছে। কঠিন হওয়ার কারণে আমরা কি করি, এখানে মাঝখানের একটা সোর্সকে বেছে নেই, আর এখানে মাঝখানের একটা সোর্সকে বেছে নেই, যে সোর্সটা এই সবগুলোকে রিপ্রেজেন্ট করবে, যে এখানে সোর্সটা কি এখানে সবগুলোকে রিপ্রেজেন্ট করবে। তো এইখানের দূরত্বগুলো যদি এখন আমরা হিসাব করি, যে এখান থেকে একটু দূরত্ব কত, পুরোটা যদি এ হইতো তাহলে এখানে আসবে কি a/2, আর এখান থেকে একটু কত বি। যদিও কম্পারিজনটা একটু খারাপ হয়েছে, আমাদের কম্পারিজনটা আসলে এরকম হওয়া উচিত ছিল যে দাগ আর দৈর্ঘ্য এই দুইটা প্রায় সমান সমান আছে। তাহলে আমরা এখানে দেখাই যে এখান থেকে একটু যে দূরত্ব সেটা হচ্ছে a/2, এটা হচ্ছে আমাদের সেই রিপ্রেজেন্টেটিভ বিন্দুটা। ঠিক সেটার উপায় এখানে হচ্ছে আমাদের সেই রিপ্রেজেন্টেটিভ বিন্দুটা। তো এখান থেকে একটু কত, a/2, আর এখান থেকে যে এটুক সেটা আসবে কত আমাদের বি। তাহলে এখানে না দেখায় এখানে দেখানো বেটার, a/2। তাহলে এখনো দেখো একটা সোর্স থেকে আরেকটা যে দূরত্ব সেটা কত আসে, সেটার ডি, একটা সোর্স থেকে আরেকটা সোর্সের দূরত্ব আসে আমাদের a/2 প্লাস বি প্লাস a/2, অর্থাৎ এখন আমাদের কি থাকে, a প্লাস বিই থাকে। তাহলে এই কারণে আমরা কি করি, এখানে এই জিনিসটাকে a প্লাস বি আকারে লিখে ফেলি। তো এখন একটা কথা চলে আসে যে একটু আগে আমরা সিঙ্গেল স্লিটে কিন্তু এভাবে আর আলোচনা করে নিই যে সবগুলোর বদলে একটা করে নিব, এখানেও সবগুলোর বদলে একটা করে নিব। ডাবল স্লিটও আমরা একটা নিলাম, এখানে আবার অপবর্তন গ্রেটিং আসি একটা নিলাম। তাহলে ব্যাপারটা কি হইতেছে আসলে, আসলে আমাদের ডাবল স্লিট যেটা দেখছিলাম, ডাবল স্লিট আর এখানে যে আমরা গ্রেটিং দেখতেছি, দুইটার ভিতরে কিন্তু আমাদের এখানে কি প্রত্যেকটা স্লিটে অসংখ্য করে কি থাকে, উৎস থাকে। কিন্তু এতগুলো উৎস নিয়ে আসলে কাজ করা আমাদের জন্য তেমন একটা ভালো হয় না, হ্যাঁ কঠিন হয় না, মানে এটা যারা এক্সপ্লেন করা অনেক বেশি কঠিন হয়েছে। তো এখানে কি থাকে, অনেকগুলো উৎস থাকবে, এখানে একটা অনেকগুলো উৎস থাকবে। হ্যাঁ, ওরাও আমাদের কি করবে, আবার সিঙ্গেল স্লিটের মতো ইন্টারাকশন করবে, সিঙ্গেল স্লিটের মতো ইন্টারাকশন করে সিঙ্গেল স্লিটের মতন কি হবে, অপবর্তন গ্রেডিং যেটা আছে সেই গ্রেডিংটা তৈরি করে। কিন্তু অপবর্তন গ্রেডিং বলতেছি যে সিঙ্গেল স্লিটের মতন যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা তৈরি করে, কিন্তু সেগুলোর প্রভাব এতই নগণ্য হয় যে সেগুলো আমাদের মোটামুটি দেখানো না দেখানোর সমানই হয়ে যায়। যেমন আমরা এখন যদি আমাদের এই যে গ্রেটিং আর সিঙ্গেল স্লিট এই দুইটার গ্রাফটা যদি দেখি, তাহলে আমরা হয়তো কম্পারিজনটা দেখতে পারবো। এই এক্সপেরিমেন্টালি এই গ্রাফগুলো বের করা হয়, তো বের করলে জিনিসগুলো এরকম দেখা যায়। যে সিঙ্গেল স্লিটের গ্রাফটা কেমন হয় সেটা আমরা একটু দেখি, সিঙ্গেল স্লিট আর পাশে আমরা গ্রেটিং গ্রাফটা দেখবো। তো গ্রাফটা দেখলে আসলে বোঝা যাবে যে তাদের কম্পারিজনটা কোন দিকে হইতেছে। তো প্রথমত সিঙ্গেল স্লিটের যে গ্রাফটা আসে সেটা আশা করি আমরা লিখতে পারবো যে এদিক বরাবর আমরা ইন্টেন্সিটি নিব, আর এদিক বরাবর আমরা থিটাগুলো নিব। ঠিক আছে, কৌণিক বিস্তার যেগুলো ছিল সেই থিটাগুলো। তো দেখা যায় আমাদের এখানে কি আছে, ল্যামডা ওভার এ, আশা করি এগুলো মনে আছে আমাদের। তারপরে এখানে একটা সিগনিফিকেন্ট পয়েন্ট 3 ল্যামডা ওভার 2a, মানে ল্যামডা বাই এ, 1.5 ল্যামডা বাই এ। তারপরে এখানে আসবে কত, 2 ল্যামডা বাই এ। তারপরে এখানে আসবে কত, 5 ল্যামডা ওভার এ। তারপরে এখানে কত আসে, আবার ল্যামডা বাই এ। তারপরে এখানে কত, 3 ল্যামডা বাই এ।
এখানে কত 2 λ/a, আর এখানে কত আমাদের 5 λ/2। তো এখানে এই দূরত্বগুলো কোনগুলো আসলে? এই দূরত্বগুলো হচ্ছে এখানে ওই যে আমাদের ব্যতিচার পর্দা তৈরি হইতো, হ্যাঁ, পর্দা যেটা ছিল, পর্দার উপরে গেলে আমরা কি ডান দিকে যেতেছি, নিচে গেলে আমরা এই বাম দিকে যেতেছি, আর এদিক বরাবর আমাদের কি ইন্টেন্সিটি গুলো থাকতেছে। তো ইউজুয়ালি বইয়ে দেখবা গ্রাফটা এরকম করে দেখানো হয়, এরকম করে দেখানো হয়, হ্যাঁ, ঠিক আছে। তো আমরা ওই জিনিসটাকে কিভাবে সাইড করে দেখাইতেছি। তো সিঙ্গেল স্লিটের ক্ষেত্রে দেখা যায় আমাদের কেন্দ্রীয় যে ডোরাটা আছে সেটার উজ্জ্বলতা অনেক বেশি হয়, সেটার উজ্জ্বলতাটা এরকম হয়। তারপর আমাদের এখানে কি হয়, আরেকটা ছোট উজ্জ্বল তৈরি হয়, এখানে এসে অন্ধকার তৈরি হয়, এই যে λ/a তে প্রথম অন্ধকার, 2 λ/a তে দ্বিতীয় অন্ধকার। তারপর আমাদের কি হয়, এখানে একটা ছোট উজ্জ্বলতা তৈরি হয়, তারপর এখানে কি আবার অন্ধকার, আবার একটা ছোট উজ্জ্বলতা, তারপর আবার অন্ধকার, এরকম করে কি তারা ফেড আউট হতে থাকে। ঠিক সিমিলার এখানেও আমাদের কি হয়, ছোট একটা উজ্জ্বলতা, তারপর এখানে এসে অন্ধকার, আবার একটা ছোট উজ্জ্বলতা, আবার একটা অন্ধকার, তারপর এরকম করে কি ফেড আউট হয়। আর গ্রেটিং এ যদি আমরা দেখি, গ্রেটিং এর গ্রাফটা দেখতে আসে এরকম। হ্যাঁ, গ্রেডিং এর ক্ষেত্রে আমাদের এরকম λ/a 2 λ/a, এগুলো ডিটেলস আমি আর যাইতেছি না। তো গ্রেডিং এর ক্ষেত্রে আমাদের গ্রাফটা দেখতে আসে এরকম, এখান থেকে আসে, আসে এই বিশাল বড় একটা চূড়া পায়, চূড়ার পরে এখান দিয়ে আসে, এরপরে এখানে আসে কি আবার একটা বিশাল বড় চূড়া পায়, তবে আগেরটা থেকে একটু কম, তারপরে এখানে আসে, এরপরে আবার একটা চূড়া তৈরি হয়, তারপরে এখানে আসে, তারপর আবার একটা চূড়া তৈরি হয়, এরকম করে যায়। আবার এখানে কি হয়, এরকম একটা চূড়া, এরকম একটা চূড়া, এটা একটু চিকন হবে, এরকম একটা চূড়া, তারপরে এরকম একটা চূড়া করে এরকম করে কি শেষ হতে থাকে। তাহলে এইটার প্যাটার্নটা যদি দেখি আমরা উজ্জ্বলতা আকারে যদি দেখি, তাহলে উজ্জ্বলতাটার কম্পারিজনটা দেখতে এরকম হয়, এখানে একটা উজ্জ্বল, তারপরে এখানে একটু কম উজ্জ্বল, তারপরে এখানে আর একটু কম উজ্জ্বল, তারপরে এখানে একটু কম উজ্জ্বল, এরকম ফেড হয়ে যায়, এখানেও কি এরকম একটু কম উজ্জ্বল, তারপরে এখানে আরো কম, তারপরে এখানে একদমই কম। কিন্তু এখানে যদি দেখি তখন আমরা দেখি যে এখানে একটা বিশাল বড় ডট পাওয়া যায়, এখানে একটা ডট পাওয়া যায়, এখানে একটা ডট পাওয়া যায়, এখানে একটা ডট পাওয়া যায়, আর ডটগুলা অনেক দূর পর্যন্ত যায়, যাওয়ার পরে কি আস্তে আস্তে ফেড আউট হয়ে যায়। এখানে একটা ডট, এখানে একটা ডট, আবার এখানেও একটা ডট, এরকম ডট তৈরি হয়, তারপরে জিনিসগুলো ফেড আউট হয়েছে। আসলে এখানে এরকম কেন হইতেছে, কারণ এখন এখানে এরকম কেন হইতেছে আর এটার সাথে আমাদের ওই যে সিঙ্গেল সোর্স হিসেবে কল্পনা করছে সেটার কি কম্পারিজন, সেটা আমরা কেমনে বুঝবো? তো সেটার জন্য আসলে আমাদের এই যে একটা পার্ট বা এখানে যে কোনো একটা পার্ট, যে কোনো একটা পার্ট নিয়ে আমরা একটু জুম করে যদি দেখি, জুম করে দেখলে আমাদের গ্রাফটা দেখতে এরকম আসবে, যে এখানে আমাদের সেই কেন্দ্রীয়টা, তারপর এখান থেকে এতটুকু এরকম 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 কমে যায়, তারপর এখানে আমাদের এরকম 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 করে কমে যায়। তো এটাকে যখন বড় করে দেখি, বড় করে দেখলে আসলে অ্যাকচুয়াল যে গ্রাফটা, সেই গ্রাফটা দেখতে এরকম আসার কথা। ঠিক আছে, একটু জুম করে দেখলে এরকম হয়। অর্থাৎ এই যে একটা জায়গা, এই একটা জায়গায় এখনো কিন্তু আমাদের কি সিঙ্গেল স্লিটের মতনই প্যাটার্ন তৈরি হয়েছে। তাহলে এখানেও আমাদের কি হয়, ডাবল স্লিটের মতো, সিঙ্গেল স্লিটের মতন আমাদের ডিফ্রাকশন প্যাটার্ন গুলো কিন্তু এখনো তৈরি হয়, কিন্তু সেগুলো এতই নগণ্য যে এখানে আমাদের যে উজ্জ্বলতাটুকু সামান্য উজ্জ্বলতা তৈরি হয়, সেটা এটার সামনে আসলে তেমন একটা চোখেই পড়ে না, তো খালি চোখে তেমন একটা দেখাও যায় না। তো সেই কারণে আমরা কি করি, আমাদের গ্রেটিংটা ইউজ করি। হ্যাঁ, গ্রেটিংটা একটু ইউজফুল আমাদের এক্সপেরিমেন্টের কাছে। ইভেন একটা প্র্যাকটিক্যালও আমাদের গ্রেটিং দিয়ে প্র্যাকটিক্যাল একটা জিনিস করানো হয়। হ্যাঁ, পরবর্তীতে আশা করি আমরা সেই জিনিসটা করলাম। তাহলে সিঙ্গেল স্লিট আর গ্রেটিং এই জিনিসটা আশা করে বোঝা গেল, আর কেন আমরা অনেকগুলো সোর্সের বদলে একটা সোর্সকে পিন পয়েন্ট করে ধরে নিলাম সেটা আশা করে বোঝা গেল। আর সেগুলোর যে ইফেক্ট নাই এরকম না, ইফেক্ট গুলো আছে কিন্তু অনেক কম আসে, কিন্তু আমরা যদি গ্রাফগুলোকে জুম করে দেখি, জুম করে দেখলে এই জিনিসগুলো বুঝে যায়। আচ্ছা, তো একটা কম্পারিজন দেখানো যায় যে এখানে যে ইন্টেন্সিটি আর এখানে যে ইন্টেন্সিটি কতটুকু কমে পারে, ঠিক আছে, শুধুমাত্র জানার জন্য। এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তেমন একটা ইম্পর্টেন্ট না। তো প্রথমটার ইন্টেন্সিটি যদি আমরা 1 ধরি, সেটার অনুপাতে দ্বিতীয়টার ইন্টেন্সিটি এটার 26 ভাগের সমান হয়ে যায়, তৃতীয়টার যে ইন্টেন্সিটি এটার যে ইন্টেন্সিটি সেটা 66 ভাগের সমান হয়ে যায়, এর পরেরটার যে ইন্টেন্সিটি সেটা 121 ভাগের সমান হয়। 121 ভাগ কমে যায়, মানে এইভাবে ভাগ করে দিলাম আর কি, অনুপাতটা দেখাইলাম যে এই ইন্টেন্সিটি গুলোর অনুপাত গুলো কি হয় এরকম। এখানে ইন্টেন্সিটি গুলোর অনুপাত আর একটু বেশি হয়, কারণ এখানে অনেকগুলো লাইট একসাথে এসে কম্পোজিট হয়ে আমাদের একটা নতুন বিন্দু তৈরি করে, উজ্জ্বল বিন্দু তৈরি করে। তাহলে এটা ছিল আমাদের সিঙ্গেল স্লিট আর গ্রেটিং এর ভিতর মোটামুটি একটু ডিফারেন্সটা আর কি। আরো একটা ডিফারেন্সের পয়েন্ট আছে, এখানে যেখানে উজ্জ্বল গঠিত হয়, অন্ধকার গঠিত হয়, সেখানে এখানে উজ্জ্বল গঠিত হবে, আর এখানে যেখানে অন্ধকার হবে সেখানে ওখানে কি উজ্জ্বল হয়। তো আমরা দেখছিলাম আমাদের মোটামুটি অন্ধকার এখানে অন্ধকার গুলা দেখা যায় না তেমন, আর এখানে উজ্জ্বল গুলা দেখা যায় না তেমন, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস একটু মাথায় রাখবো আমরা। তো এটার পরে আমরা যদি আমাদের স্লিট রিলেটেড যে জিনিসগুলো পড়ছি সেগুলোকে একটু যদি সামারাইজ করে রাখি, তাহলে হয়তো আমাদের জন্য একটু সুবিধা হবে। তাহলে আমরা প্রথমে সিঙ্গেল স্লিটটাকে সামারাইজ করতেছি, সিঙ্গেল স্লিট না, ডাবল স্লিটটা থেকে শুরু করতেছি, অর্থাৎ ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা যেটা ছিল ডাবল স্লিট। তো ডাবল স্লিটের জন্য আমরা কিছু সূত্র পড়ছিলাম, সেটা হচ্ছে প্রথমটাকে ব্রাইটের জন্য সূত্র, মানে উজ্জ্বলের জন্য সূত্র যেগুলো ছিল। উজ্জ্বলের জন্য কি কি সূত্র ছিল? এক, উজ্জ্বলের জন্য আমাদের যে পথপার্থক্য ডি সাইন থিটা, এটা সমান সমান কি এন ল্যামডা ছিল। এটা আমরা যখন আমাদের একটা জিনিস ফেল করবে, কোন জিনিসটা ফেল করবে, কি বলো এটাকে, যে ল্যামডা ইজ লেস দেন ডি,
এই জিনিসটা যখন ফিল করবে তখন আমাদের এখান থেকে আসতে হবে। কিন্তু এই অ্যাজাম্পশনটা যখন খাটবে তখন আমরা একটা জিনিস লিখতে পারবো যে এন ব্রাইট, ব্রাইটের জন্য আমরা কি পাবো এন ল্যামডা ডি ডিভাইডেড বাই জি, যেখানে এন ইজ ইকুয়াল টু কত থেকে 1 2 3। এটা হচ্ছে প্রথম ব্রাইট, এটা হচ্ছে দ্বিতীয় ব্রাইট, এটা হচ্ছে তৃতীয় ব্রাইটের জন্য। আচ্ছা, এরপরে আমরা একটা ডোরা প্রস্থ পাইছিলাম, প্রস্থটা কত ছিল আমাদের ল্যামডা ডি ডিভাইডেড বাই স্মল ডি। আচ্ছা, এরপরে ডার্কের জন্য কি কি পেয়েছিলাম, একদম সিমিলার টাইপের সূত্র। ডার্কের জন্য আমরা কি পেয়েছিলাম ডি সাইন থিটা, এটা সমান সমান 2n মাইনাস 1, এরপরে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2d। তারপরে এক্স এন ডার্ক, ডার্কটা সমান সমান কি এসেছিল আমাদের 2n মাইনাস 1। আচ্ছা, এখানে ল্যামডা বাই 2 শুধুমাত্র, 2n মাইনাস 1 এখানে আসবে ল্যামডা ডি বাই 2d। আর তারপরে বিটা বা ডোরার প্রস্থ যেটা, সেটাও আমরা কি পেয়েছিলাম ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। এরপরে কেন্দ্রীয়টা সম্পর্কে আমাদের তেমন কিছু বলা নাই আসলে, কারণ কেন্দ্রীয়টা মোরলেস সব জায়গায় সেম হয়। কেন্দ্রীয়টার ক্ষেত্রে আমাদের কি থাকে, কি বলো এটাকে, ডি সাইন থিটা, এটা ইকুয়াল টু কত আসে 0 আসে। এখানে এন ইজ ইকুয়াল টু কত, এই সূত্রের মাধ্যমে এন ইজ ইকুয়াল টু কত 0। তো এই কারণে আমরা এই জিনিসটাকে কি একটু আলাদাভাবে করি। তারপরে এটার ডোরার প্রস্থ যেটা, সেটা কি আসে আমাদের ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। এখন বইয়ে আমাদের দুইটা জিনিস একটু আলাদা করে দেওয়া আছে, যে ডোরা ব্যবধান ভার্সেস ডোরা প্রস্থ। তো আমাদের আলোচনায় আমরা যেটাকে ডোরা ব্যবধান বলছি, বইয়ে ডোরা প্রস্থ বলছি। আমরা আমাদের আলোচনায় আমরা যেটাকে ডোরা প্রস্থ বলছি, বইয়ে সেটাকে কি বলছে ডোরা ব্যবধান বলছে। আর সেটার যে অর্ধেক সেটাকে কি বলছে ডোরা প্রস্থ বলছে। আচ্ছা, ওরা আসলে এই জিনিসটা কেন করছে, বইয়ের ভিতর আমাদের দেখাইছে আমাদের যে অপবর্তনের যে প্যাটার্ন গুলো পাওয়া যায়, সেখানে এরকম একটা ডার্ক থাকে, সেই ডার্কের পরে একটা শার্প বাউন্ডারি দিয়ে এরকম একটা ব্রাইট থাকে, তারপরে এটার পরে ঠিক ঠিক পরেই সেম ভাবে একটা কি থাকে ডার্ক থাকে, তারপরে একদম ডার্ক একটা বাউন্ডারি থাকে, শার্প একটা বাউন্ডারি থাকে, তারপরে এখানে কি একটা ডার্ক থাকে। তো বইয়ের ভিতরে এরকম দেখাইছে, কিন্তু আসলে জিনিসটা এরকম হয় না। আসলে জিনিসটা কিরকম হয়, যে আমাদের এরকম একটা এগুলোকে যদি আমরা কয়েকটা পার্টে ভাগ করি, ভাগ করলে যেটাকে আমরা ডার্ক বলবো সেটার মাঝখানে ঠিক এরকম একটা ডার্ক পয়েন্ট থাকবে। সাপোজ এটাকে যদি আমরা ডার্ক বলি, তাহলে এটার মাঝখানে এরকম একটা ডার্ক থাকবে, ডার্ক পয়েন্ট থাকবে। তার একটু পরে কি করবে, এটা আস্তে আস্তে ফেড হইতে হইতে এখানে একদম সাদা হয়ে যাবে, ঠিক আছে, সাদা হয়ে যাবে। এটাও কি করবে, এখানে ফেড হইতে 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 এখানে একদম সাদা হয়ে যাবে, এখানে কিছুই থাকবে না, পুরো একটা উজ্জ্বল বিন্দু। তারপর ফেড হবে, ফেড হবে, ফেড হবে, ফেড হবে, একটু গাঢ় হবে, গাঢ় হতে 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 কি এখানে আবার একটা কি উজ্জ্বল বিন্দু তৈরি হবে। তারপর এখানে একটু ফেড হবে, ফেড হয়ে এখানে একদমই কিছু থাকবে না, তারপর একটু গাঢ় হইতে থাকবে, গাঢ় হইতে 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 এক সময় এখানে আসে কি হবে, একটা গাঢ় বিন্দু গঠিত হবে। তাহলে এরকম করে চলতে থাকে। তো এরকম করে যখন চলে, তখন আমরা বলি কি পর পর দুইটা অন্ধকারের মধ্যবর্তী যে দূরত্ব, সেটা হচ্ছে কি আমাদের ল্যামডা বাই ডি। আর এটাকে আমরা কি বলছি আমাদের ডোরাপ্রস্থ। কার ডোরাপ্রস্থ, অন্ধকার উজ্জ্বলের। একটু তাকায় দেখো, মাঝখানে উজ্জ্বল, তারপর কমতে কমতে একসময় অন্ধকারে যায় পৌঁছায়, তাই এটাকে আমরা কি বলছিলাম উজ্জ্বল। ঠিক সেম ভাবে অন্ধকারটাকে আমরা বলছিলাম পরপর দুইটা উজ্জ্বল, এটা একটা উজ্জ্বল, এটা একটা উজ্জ্বল, পরপর দুইটা উজ্জ্বলের যে মধ্যবর্তী দূরত্ব, সেটাও কত আমাদের ল্যামডা ডি বাই ডি। এটাকে আমরা কি বলছিলাম উজ্জ্বলের ডোরাপ্রস্থ, কারণ মাঝখানে একটা উজ্জ্বল দেখো কমতে কমতে অন্ধকারে যায় শেষ হয়ে যায়। তো এটাকে আমরা কি বলছিলাম উজ্জ্বল আর অন্ধকার। কিন্তু বইয়ে আমাদের এরকম যখন শার্প বাউন্ডারি করে দেখাইছে, তখন ওরা আমাদের এই যে দেখো একটা উজ্জ্বল আরেকটা উজ্জ্বল, এদের মধ্যবর্তী যে দূরত্ব, এটাকে ওরা বলছে কি ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান। তাহলে দেখো এখান থেকে অর্ধেক নিল, এখান থেকে অর্ধেক নিল, আর এটা পুরোটা নিল। তাহলে আমরা এক কাজ করতে পারি, যে এটার পুরোটা নিতে পারি আর এটার একটা পুরোটা নিতে পারি। তাহলে এটাও কি আসবে আমাদের ডোরা ব্যবধান। আর এই ডোরা ব্যবধানের যে অর্ধেক, অর্থাৎ ডোরা ব্যবধানের যে অর্ধেক, সেটাকে বলছে কি ওরা ডোরা প্রস্থ। তো পরীক্ষায় যদি আসে, পরীক্ষায় আমরা এরকম ব্যবহার করব। অর্থাৎ পরীক্ষা বা যে কোনো কম্পিটিশন, ইভেন অ্যাডমিশন টেস্টও, পরীক্ষাতে আমরা কি ব্যবহার করব, পরীক্ষাতে আমরা ব্যবহার করব যে বিটা, এটা হচ্ছে আমাদের ডোরা প্রস্থ। ডোরা প্রস্থটা কত ল্যামডা ডি বাই 2d। আর ডোরা ব্যবধান, ডোরা ব্যবধানটা আসবে আমাদের ল্যামডা ডি বাই স্মল ডি। তাহলে এটা কি ডোরা ব্যবধান আর এটা কি ডোরা প্রস্থ। কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানবো কি আমাদের আসলে ডোরা প্রস্থটা কি এরকম, এটা অ্যাকচুয়ালি কিভাবে, এটা আসলে আমরা গ্রাফ দেখে বুঝছি। যে গ্রাফটা যদি আমরা দেখি, তো গ্রাফটা দেখতে আমাদের এরকম আসে, যে উজ্জ্বল বিন্দুর জন্য গ্রাফ এরকম, অন্ধকারের জন্য এরকম, তারপর উজ্জ্বল এরকম, তারপর অন্ধকার এরকম, তারপর উজ্জ্বল এরকম, এরকম চাই, ঠিক আছে। গ্রাফটা এরকম আসে, অর্থাৎ গ্রাফটা কিন্তু এই টাইপের না, কনস্ট্যান্ট না, যেখানে উজ্জ্বল একদম থাকবে, তারপর এখানে একদম এক্সাক্ট অন্ধকার থাকবে, তারপর এখানে একদম এক্সাক্ট উজ্জ্বল থাকবে, এক্সাক্ট অন্ধকার থাকবে, এরকম না কিন্তু গ্রাফটা। তাই এরকম কোনো আমাদের শার্প বাউন্ডারি না থাকার কারণে আমাদের গ্রাফটা এরকম থাকে। অর্থাৎ এখানে একদম উজ্জ্বল, কমতে 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 একসময় অন্ধকার হবে, বাড়তে 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 আবার উজ্জ্বল হবে, তারপর কমে কমে কি অন্ধকার হবে। অর্থাৎ দেখতে জিনিসটা এরকম হবে, কখনোই এরকম হবে না। কিন্তু তারপরে পরীক্ষায় আমাদের যেহেতু সবকিছু অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে, অনেকগুলা জিনিসকে বাদ দিয়ে 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 দিয়ে
তারপর আমাদের বইয়ে ব্যাখ্যা করা হয়। তো সেই কারণে আমরা কি করবো, এই জিনিসটাকে মোটামুটি এইভাবেই শিখবো। পরীক্ষায় আসলে আমরা কি করবো, বিটা যেগুলো ল্যামডা ডি বাই 2d, অর্থাৎ যেখানে যেখানে ডোরার প্রস্থ বলবে সেখানে 2 দ্বারা ভাগ হবে, আর যেখানে যেখানে ব্যবধান বলবে সেখানে কি 2 দ্বারা একটু গুণ হবে। আর ডোরার প্রস্থ আর ডোরা ব্যবধানের মধ্যে সম্পর্ক এটা, যে ডোরার প্রস্থ ডোরা ব্যবধানের অর্ধেক, ডোরা ব্যবধানটা বড়। এতক্ষণ পর্যন্ত আমরা যেটাকে ডোরার প্রস্থ আকারে শিখছি সেটা ডোরার প্রস্থ না, সেটা কি অন্যটা কি ডোরা ব্যবধান, এটুকু মনে রাখলেই হবে। তাহলে এইটা মোটামুটি গেল কি আমাদের সিঙ্গেল ডাবল স্লিটের জন্য। ডাবল স্লিটের পরে আচ্ছা, ডাবল স্লিটে আরেকটা জিনিস ছিল যে সর্বোচ্চ কয়টা পট্টি তৈরি হবে। এটাও কি ডাবল স্লিটের আলোচনা, সর্বোচ্চ কয়টা পট্টি, কয়টা ফ্রিঞ্জ বলে আমরা, পট্টি বলতে কেমন জানি লাগে, সর্বোচ্চ কয়টা ফ্রিঞ্জ, সর্বোচ্চ কিন্তু সর্বোচ্চ বলতেছি আমরা, কয়টা ফ্রিঞ্জ তৈরি হবে সেটা কিন্তু থিটার উপর ডিপেন্ড করে, আমরা সর্বোচ্চ কয়টা সেটা বের করতে যেতেছি। তাহলে সর্বোচ্চ উজ্জ্বলের জন্য আমরা দেখছিলাম এরকম আসে, উজ্জ্বলের জন্য সর্বোচ্চ পট্টির সংখ্যা কি আসে আমাদের 2 ল্যামডা ডি প্লাস 1, এটা গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু। আর অন্ধকারের জন্য আমাদের কি আসবে, অন্ধকারের জন্য n ইজ ইকুয়াল টু আসবে আমাদের ল্যামডা ডি বাই ডি প্লাস হাফ, এটার ডাবল। ঠিক আছে, প্রথমে এটা গ্রেটেস্ট ইন্টিজার নিব, তারপর এটাকে কি করব, ডাবল করব। অবশ্যই এই দুইটা ফর্মুলা তখন কাটবে যখন আমাদের ডি যেটা আছে, ডিটা ল্যামডার থেকে ল্যামডার প্রায় কম্পেয়ারেবল হবে। ডি ইজ, ইংলিশে লিখে কম্পেয়ারেবল, বানান ভুল হইতে পারে, ইংলিশে প্লাস পাইনি, কম্পারেবল টু ল্যামডা। ঠিক আছে, তাহলে ডি ইজ কম্পারেবল টু ল্যামডা হইলে তখন আমরা এই সূত্রটা কালাবো। তো ডিটা যদি ল্যামডার থেকে অনেক বড় হয়ে যায়, তাহলে এগুলা গেলে কেমন সিঙ্গেল স্লিটের জন্য। এরপরে ডাবল স্লিটের জন্য, এরপরে আমরা যদি সিঙ্গেল স্লিটটা দেখি, হ্যাঁ সিঙ্গেল স্লিটের জন্য খুব বেশি ফর্মুলা নাই। সিঙ্গেল স্লিটের জন্য আমাদের কি আসে, যে ডি সাইন থিটা, এখানে আমরা ব্রাইট আকারে লিখি, তবে ব্রাইটের সূত্রগুলো কি এখানে ঠিক না, ডি সাইন থিটা গুলো কি 2n প্লাস 1, হ্যাঁ এটা একটু খেয়াল রাখতে হবে, এখানে ভুল হয় অনেক সময়, প্লাস 1 ল্যামডা থিটা এন ব্রাইট, এটার জন্য আমরা একটা সূত্র বের করছিলাম 2n প্লাস 1, এরপরে কি আছে ল্যামডা বাই 2a, যেখানে এটা কি ছিল একটা ডোরার প্রস্থ, হ্যাঁ ডোরা না, একটা যেই স্প্লিটটা ছিল সেই স্প্লিটের প্রস্থ ছিল আমাদের এ। এরপরে এটার জন্য আমরা একটা এন ব্রাইট এটাও বের করছিলাম, এটা কি আসছে আমাদের 2n প্লাস 1, জাস্ট এখানে একটা ডি গুণ হবে ল্যামডা ডি বাই 2a, এটা আসছিল। এরপরে দুইটার জন্য জেনারেল কিছু জিনিস আছে সেটা আমরা দেখবো পরে। এরপরে আমাদের ডার্কের জন্য দেখি কি আসে, ডার্কের জন্য এগুলো একদম প্রমিনেন্ট সূত্র, এটাই আমাদেরকে সবসময় বের করে দেয়। আচ্ছা, এখানে একটা এন দিতে হবে, থিটা এন, এটা সমান সমান কি আমাদের এন ল্যামডা, এটা কি পাবো, এখানে আমরা ডার্ক পাবো। অবশ্যই এই দুইটার ভিতরেই এন ইজ ইকুয়াল টু কত 1 2 3 4, অর্থাৎ এন সবসময় কি 1 2 3 4 এগুলো দ্বারাই তৈরি হইতেছে। এখানে থিটা এন ডার্ক সেটা আমরা কি পেয়েছিলাম এন ল্যামডা ডিভাইডেড বাই এ, তারপরে থিটা আচ্ছা এক্স এন ডার্ক এটা আমরা কি পেয়েছিলাম এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, এটা পেয়েছিলাম। এরপরে আচ্ছা এটার জন্য বিটা যেটা, এটার জন্য বিটা পেয়েছিলাম ল্যামডা বাই এ, অর্থাৎ কৌণিকটা হচ্ছে ল্যামডা বাই এ, আর এটা কি আমাদের কৌণিক দূরত্ব, অর্থাৎ থিটার ক্ষেত্রে যদি আমরা বলি অবশ্যই থিটাটা সেখানে কি রেডিয়ানে আসবে, হ্যাঁ। আর কৌণিক বাদে অন্য যেটা আছে সেটা আসে আমাদের কি ল্যামডা ডি বাই এ। আর এখানেও আমাদের বিটা যেটা কৌণিক বিটা, এটা আছে আমাদের ল্যামডা বাই এ, এখানে কি কৌণিক অর্থাৎ অ্যাঙ্গেল, এটা কি একটা অ্যাঙ্গেল আসবে, অ্যাঙ্গেল ইন রেডিয়ান্স। এটা কিভাবে ছিল মনে আছে, ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা ছিল, সেখান থেকে আমরা কি বলছিলাম সাইন থিটাকে থিটা বলা যায়, তো ওখান থেকে থিটা লিখছিলাম, তারপরে নিচে ডি গেছিল। এরপর আমাদের কি পরপর দুইটা যখন নিচে তখন এন গুলো বাদ পড়ে গেছিল একটা, কারণ প্রথমটার জন্য ছিল 3, পরেরটা ছিল 2, তাহলে 3 থেকে 2 বাদ গেলে কত থাকে শুধুমাত্র একটা, তো ওভাবে আসছিল আমাদের সূত্রটা। আর এটাকে যদি আমরা ইয়ার টার্মসে লিখি, দৈর্ঘ্যের টার্মসে লিখি, তখন আমাদের কি আসে ল্যামডা ডি বাই টি, এটা কি দৈর্ঘ্যের টার্মসে। এরপর আসছিল আমাদের উজ্জ্বলের জন্য আমাদের এখানে কি হবে, আমাদের যে বিটা প্রস্থটা আছে প্রস্থটা একটু চেঞ্জ হবে, হ্যাঁ। উজ্জ্বলের জন্য আমাদের ডি সাইন থিটা ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0, এটাকে আমরা 0th অর্ডার ম্যাক্সিমাম বলি। তো এটার জন্য আমাদের এগুলা হিসাব করার কোনো দরকার নাই, কারণ সেগুলো কি একদম কেন্দ্রে ঘটতে হবে, কোনো কোণ তৈরি হবে না। থিটা ইকুয়াল টু কত 0, থিটা ইকুয়াল টু আমরা 0 ধরে নিই। এরপর এখানে যে ডোরার প্রস্থ, সেই ডোরার প্রস্থটা কি আসে, অন্যগুলা ডাবল আসে, 2 ল্যামডা বাই এ আসে। ঠিক সিমিলার ভাবে আমরা যদি এটা কৌণিকের জন্য আর দৈর্ঘ্যের হিসাবে যদি আমরা হিসাব করি, দৈর্ঘ্যের হিসাবে করলে আমাদের কি আসবে 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। অবশ্যই মনে রাখবো এখানে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে একটা স্লিটের প্রস্থ, এই যে একটা স্লিট, এই স্লিটের যে প্রস্থ সেটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে। আর এদের সবগুলোর জন্য আমাদের একটা জিনিস দেওয়া থাকে, সেটা হচ্ছে বিস্তার। বিস্তার সমান সমান কি 2 থিটা এন, এন তম অবমেয়ের বিস্তার কত 2 থিটা এন। আর এরপর আছে আমাদের অর্ধবিস্তার, অর্ধবিস্তার কত শুধুমাত্র থিটা এনটা, আর এটাই আমাদের কি অপবর্তন কোণ, অর্থাৎ অর্ধবিস্তার আর অপবর্তন কোণ এই দুইটা কি ইকুয়াল।
তাহলে এগুলা কি খেলাম আমাদের সিঙ্গেল সেটের জন্য। আর অপবর্তন গ্রেটিংটা খুব ইজি, গ্রেটিং এর জন্য তেমন কিছুই নেই আসলে। গ্রেটিং এর জন্য আমাদের কি আসে, ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। এটা কিসের জন্য, অবশ্যই ব্রাইট। এখানে ডার্কের কথা আমরা একদম আলোচনাই করবো না, শুধু ব্রাইটের কথাই আলোচনা করবো। তারপরে ডি ইজ ইকুয়াল টু কত, ডি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, যেখানে এটা কি, এটা হচ্ছে ডোরা। এ বি এর পরিচয়গুলো আশা করি মনে আছে, এটা আর বলতেছি না আমি। এন ইজ ইকুয়াল টু কি 1/a প্লাস বি। এনটা কি একক দৈর্ঘ্যে ডোরার সংখ্যা, দাগ সংখ্যা, ডোরা বলতেছি দাগ সংখ্যা, একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা। এই ডিটা কি, ডিটা হচ্ছে আমাদের গ্রেটিং ধ্রুবক, গ্রেটিং ধ্রুবক। আচ্ছা, তাহলে এগুলা মোটামুটি আমাদের ডিফ্রাকশন সম্পর্কে গেল। এরপর আমাদের ওই আর সমাবর্তনের কয়েকটা সূত্র একটু বাকি আছে। সমাবর্তন গুলা পড়লে আমাদের মোটামুটি কি শেষ, ভৌত আলোক বিজ্ঞান শেষ। এরপর আমাদের কিছু ম্যাথস করতে হবে, ম্যাথস করলে মোটামুটি আমরা ভৌত আলোক বিজ্ঞানকে কমপ্লিট করতে পারবো। ঠিক আছে।